আচ্ছা, দেখতে দেখতে আমাদের বল অর্থাৎ কোর্স অধ্যায়টা শেষ হয়ে আসলো। আজকে আমাদের লাস্ট ক্লাস। আজকের ক্লাসে আমাদের থিওরি যে পার্টটা আছে এটা শেষ হয়ে যাবে। তো এরপর গাণিতিক বিষয়ে কোনো ক্লাস তোমরা চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। যদি চাও তাহলে হচ্ছে খুব ভালো মতোই গাণিতিক ক্লাসগুলো নিয়ে আসবো, যে একটা বা দুইটা ক্লাস নিবো যেখানে তোমার সকল টাইপের ম্যাথ অ্যান্সার করে দেওয়া থাকবে। তুমি ওই ক্লাসগুলো করলে আসলে সকল ধরনের ম্যাথ সলিউশন করতে পারবা। তো তোমরা চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। আর আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে আসবা। আমরা এর আগে যে নিউটনের প্রথম সূত্র পড়ছিলাম সেখানে পড়ছিলাম যে স্থির বস্তু আজীবন স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকতে চায়। তো এরপরে পড়ছিলাম যে নিউটনের দ্বিতীয় সূত্র, সেখানে আমাদের বল প্রয়োগ করলে কোন দিকে ভরবেগের পরিবর্তন হবে, মানে বল প্রয়োগ করলে কি হবে না হবে সেই বিষয়গুলো আমরা দ্বিতীয় সূত্রে শিখছিলাম। আচ্ছা, আমরা প্রথম সূত্রে দেখছিলাম যে বল প্রয়োগ না করলে কোন বিষয়গুলো ঘটে, তারপর দ্বিতীয় সূত্রে দেখছিলাম যে বল প্রয়োগ করলে আসলে কোন ঘটনাগুলো ঘটে। তো আজকে আমাদের নিউটনের তৃতীয় সূত্র, তাহলে তৃতীয় সূত্রটা দেখো কিন্তু কি বলছে যে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। মনে করো যে তোমার কাছে এখানে একটা বস্তু আছে, তুমি যদি এখানে 10 নিউটন একটা বল প্রয়োগ করো, তাহলে এই বস্তুটাও কি তোমাকে একদম 10 নিউটন বলে প্রয়োগ করবে এবং সেই দিকটা হবে বিপরীত দিকে। তুমি যদি এদিকে প্রয়োগ করো তাহলে সে এদিকে এদিকে প্রয়োগ করবে। তো আমরা এটা আসলে খুব বেশি পড়ি না। আমরা যে বিষয়টা পড়ি নিউটনের বল, নিউটনের তৃতীয় সূত্র, সেটা হচ্ছে যে প্রত্যেকটি ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এটি হচ্ছে আমাদের কি মেইন সূত্র, যে প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো এখানে এখন তাহলে যেটা কোশ্চেন আসে সেটা কি, যে ক্রিয়া কি আর হচ্ছে কি প্রতিক্রিয়া কি। এই যে তুমি যে বলটা প্রয়োগ করতেছো, তুমি যে প্রথমে বলটা দিবা সেটা হচ্ছে ক্রিয়া, এবং তোমার বিপরীতে যে বলটা দিবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। মানে তুমি যেটা দিবে সেটা ক্রিয়া এবং তোমাকে যেটা দিবে ফেরত দিবে সেটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া। তো এখানে একটা জিনিস আসে যে আমরা জানি যে বল হচ্ছে ভেক্টর রাশি, তার এদিকে যদি একটা বল দেই 10 নিউটন, তারপর এদিকে যদি একটা বল দেয় 10 নিউটন, তাহলে এই বলটা আর এই বলটা পরস্পর প্রশমিত হয়ে যাবে, একটা আরেকটাকে বাতিল করে দিবে। কিন্তু এখানে আসলে বিষয়টা আসে তোমার এরকমই আসে, যে এখানে যে আমাদের 10 নিউটন আছে ক্রিয়া দিলাম, আর 10 নিউটন যদি প্রতিক্রিয়া আসে, তাহলে কি এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরপর প্রশমিত হয়ে যাওয়ার কথা? এটা কি আসলে যায় কিনা? আসলে যায় না। কারণ হচ্ছে আমরা এর আগে যে জিনিসগুলো পড়ছিলাম যে তোমার যখন কোনো একটা বল কাটাকাটি হবে, তার যে মেইন কাজ হতে হবে সেটা হচ্ছে যে দুইটা বলই একটা বস্তুর উপর প্রয়োগ করতে হবে। মনে করো যে এখানে একটা বস্তু আছে, তুমি যদি এখানে 10 নিউটন বল দাও, এই দিক থেকে আরেকটা 10 নিউটন বল দেয়, তাহলে এইটা এই 10 নিউটন এই 10 নিউটন পরস্পর বাদ হয়ে যাবে। কেন? কারণ এটা একটা বস্তুর উপর প্রয়োগ করা হয়েছে। কিন্তু আসলে প্রতিক্রিয়া বলটা কিন্তু এইভাবে হয় না। প্রতিক্রিয়া বলটা হয় দুইটা বস্তুর মধ্যে। মনে করো এখানে একটা তুমি বস্তু আছে, তোমার এখানে হাত দিয়ে এই বস্তুটাকে কি করতেছো, আঘাত করতেছো। তুমি এখানে বলটা দিলা এর পরিমাণ, এই বস্তুটা তোমার এই আরেকটা বস্তু তোমার হাতের মধ্যে দিবে হচ্ছে এফ পরিমাণ বল। এখানে এই যে এফ পরিমাণ যে বলটা আছে, এটা এটাকে আমি এফ টাইম দ্বারা প্রকাশ করলাম। এই এফ পরিমাণ যে বলটা আছে সেটা কাজ করতেছে এই বস্তুর উপর, আর এই এফ টাইম বলটা কাজ করতেছে এই বস্তুর উপর। অর্থাৎ আলাদা আলাদা বস্তুর উপর আমাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা কাজ করে। যদি একটা বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করতো, তাহলে পরস্পর প্রশমিত হয়ে যেত বা পরস্পর বাদ করে যেত। কিন্তু এখানে যেহেতু আলাদা আলাদা বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করতেছে, এর জন্য এটা পরস্পরকে আমরা বাদ দিতে পারবো না। এরপর আরেকটা জিনিস এখানে আমরা খেয়াল করতে পারি, যে এখানে তো একটা পৃথিবীর ছবি আছে এবং একটা আপেল আছে। তো আমরা জানি যে ওই যে আমাদের মহাকর্ষ বলটা আছে, এই মহাকর্ষ বলটা পরস্পরকে আকর্ষণ বলে টানে। তো এখানে যে আপেলটা আছে, এই আপেলটা কি করবে, এই পৃথিবীকে তার নিজের দিকে টানবে, এবং এই যে পৃথিবী যেটা হবে সেটা কি আপেলকে নিজের দিকে আনবে। তো আসলে আমরা দেখি না যে পৃথিবী আপেলের দিকে ছুটে যায়। কেন? কারণ হচ্ছে এটার ভরটা অনেক ছোট, কিন্তু পৃথিবীর ভরটা কি অনেক বড়, এর জন্য আপেলটা কি পৃথিবীর দিকে চলে আসে। কিন্তু যেহেতু কিছু পরিমাণ বল এখানে থাকে, তো অবশ্যই কি পৃথিবীটাও এদিকে কিছুটা ত্বরণ নিয়ে এগিয়ে যায়। সেই ত্বরণের মানটা যদি আমরা বের করি, তাহলে দেখবো যে এটা খুবই ক্ষুদ্র একটা মান আসবে, যেটা আমাদের হিসাবের মধ্যে যদি রাখি তাও সমস্যা নাই, আর যদি না রাখি তাও কোনো সমস্যা নেই। মানে ওই যে এত ছোট একটা মান আসবে যেটা আমাদের ম্যাথ করার সময় বা যে কোনো কিছু করার সময় কোনো ইফেক্টই ফেলবে না। তো এখানে দেখো আসলে এইরকমই আমাদের মানটা বের করা আছে। এই যে পৃথিবীর যে ত্বরণটা বের করছে, এই ত্বরণ এফ ডিভাইডেড বাই, আমরা জানি কি এফ ইজ ইকুয়াল টু এম এ, সেখান থেকে এ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। তো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম জি, তাহলে এখানে বসাই দিলাম। তারপরে এখানে এই যে জিনিসটা পেলাম এম ডিভাইডেড বাই এম ইন্টু হচ্ছে জি। তাই এখানে পৃথিবীর ভরটা আসলে অনেক বেশি। পৃথিবীর ভর কত, যে 5.98 ইন্টু 10⁻24 কেজি। তো এই মানগুলো যদি আমরা বসাই, এখানে বসার পর আমাদের যে মানটা পাবো সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻24 মিটার পার সেকেন্ড স্কয়ার। টেন টেন টু মাইনাস 24। এখানে কি বুঝতেছো?
বুঝতেছো যে এই 0.0000000 এরকম করে কয়টা 24টা জিরো আছে, এরপর হচ্ছে যে তোমার 160। তো তোমার এই 24টা জিরো যদি বসা আসলে এখানে কোনো মানটা থাকে, তো এখানে বিশাল ছোট একটা মান চলে আসতেছে। এর জন্য এই যে পৃথিবীর যে ত্বরণটা আছে, এই ত্বরণটা আমরা ইগনোর করি, এটা আমাদের কখনোই হিসেবের মধ্যে নিয়ে আসি না। আচ্ছা, আমাদের এই যে নিউটনের তৃতীয় সূত্রে সবচেয়ে বেশি যে ব্যবহারটা, মানে সবচেয়ে আমরা ইজিলি বুঝতে পারবো, সেটা হচ্ছে মানুষের হাঁটা চলার যে বিষয়টা। মানুষ দেখো যখন হাঁটা চলা করে তখন কি হয়, এই যে তুমি পা দিয়ে, এখন একটা জিনিস এখানে আসতে পারে, সেটা হচ্ছে যে যখন একজন মানুষ স্থির থাকে, সে যখন চলতে শুরু করে, মানে কোন একটা বস্তু যদি স্থির থেকে সেটা চলতে শুরু করে, তাহলে অবশ্যই কি সেখানে আমাদের বল প্রয়োগ করা হয়। তো এখানে তুমি মনে করো যে স্থির অবস্থায় আছো, তো সেখান থেকে যদি চলতে শুরু করো, তাহলে তোমার অবশ্যই একটা বল প্রয়োগ করা হয়েছে। এখন তুমি তো অবশ্যই বলবে যে আমি তো হাঁটেছিলাম, আমি তো প্রথমে স্থির ছিলাম, আস্তে আস্তে হাঁটতেছি। তো এখানে তো আমার কেউ বল প্রয়োগ করে, তাহলে বলটা আসলো কোথায়? বলটা আসছে এই যে তুমি যখন হাঁটা শুরু করছো, তুমি এই যে পা দিয়ে নিচের দিকে একটা বল প্রয়োগ করছো। এই যে নিচের দিকে একটা বল প্রয়োগ করছো, আর এই নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী তুমি যতটুকু বল প্রয়োগ করবা, ঠিক ততটুকু এই পৃথিবীও কি তোমাকে উপর দিকে একটা বল প্রয়োগ করবে। এই যে বলটা তুমি পাইলা, এই বলটার জন্য তোমার এখানে ত্বরণ সৃষ্টি হয়েছে, যেই ত্বরণের জন্য তুমি কি প্রথমে স্থির ছিলা, সেখান থেকে কি আস্তে আস্তে চলতে শুরু করছো। তাহলে এখান থেকে আমরা নিউটনের তৃতীয় সূত্রটা একটু ভালো মতো ব্যাখ্যা দিতে পারি, সেটা কি, যে আমরা যে পরিমাণ বল আমরা পা দিয়ে নিচের দিকে আহ ক্রিয়া করব, ঠিক একই পরিমাণ প্রতিক্রিয়া বল আমাদের এই ভূমি উপরের দিকে দেবে। এই যে বলটা আমাদের দিবে, এই বলটার দরুন আমরা কি হাঁটাহাঁটি করতে পারবো। তার মানে এখানে যদি একটা এমসিকিউ আসতে পারে তোমাদের, যে আমরা যে হাঁটাহাঁটি করি এটা কিন্তু কোন বল কাজ করে, তাহলে বলবা যে প্রতিক্রিয়া বলের দরুন আমরা কি হাঁটাহাঁটি করতে পারি। তো এটা যদি তোমার কাছে বিশ্বাস না হয় যে আসলে ভূমি প্রতিক্রিয়া বল দেয় কিনা, তো তুমি একটা কাজ করতে পারো। তুমি অনেক সময় যখন ইয়ের মধ্যে হাঁটবা, বালুর মধ্যে হাঁটবা, তো দেখবা যে কোনো হাঁটা চলা অতটা ইজি না। কেন ইজি না? কারণ হচ্ছে এখানে প্রতিক্রিয়া বলটা ঠিকঠাক মতো উৎপন্ন হয় না। তুমি ভূমির দিকে যে বলটা দিবা, সেই বলটা আসলে এই যে মানে বিপরীতে প্রতিক্রিয়া দেওয়ার জন্য যে শক্তিটা দরকার, ওই বালুর সেই শক্তিটা নেই। বালুটা এদিক ওদিক ছুটে চলে যায়, এর জন্য সেখানে প্রতিক্রিয়া বলটা উৎপন্ন হয় না। যেহেতু কোনো প্রতিক্রিয়া বল উৎপন্ন হয় না, মানে কম উৎপন্ন হয়, এর জন্য সেখানে কি হাঁটাচলা করতে অনেক অসুবিধা হয়। এরপর আরো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখো। যেখানে বলছে যে ব্যাপারটা আরো অনেক স্পষ্ট করে দেওয়া যায় যদি কাউকে অসম্ভব মসৃণ, মানে একদম মসৃণ একটা জায়গার মধ্যে মেঝেতে সাবান পানি কিংবা তেল দিয়ে পিচ্ছিল করে হাঁটতে দেওয়া হয়, সেখানে ঘর্ষণ খুব কম, তাই আমরা পেছনে বল প্রয়োগ করতে পারবো না, সেজন্য প্রতিক্রিয়া বল হিসেবে আমাদের উপর কোনো বলও পাবো না, তাই হাঁটতেও পারবো না। এখানে বলছি কি, যে কোন একটা মনে করো যে মসৃণ মেঝে আছে, সেখানে তুমি সাবান পানি দিছো অথবা তেল দিয়ে পিচ্ছিল করছো, তো সেখানে তুমি হাঁটতে পারবে না। কেন? কারণ সেখানে তুমি বল ওই ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারবে না, সেখান থেকে প্রতিক্রিয়া বল আমাদের উৎপন্ন হবে না, আর প্রতিক্রিয়া বল উৎপন্ন না হলে আমরা হাঁটতে পারবো না। তো এখানে সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা বলছে, যে বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারো। তো আমি বলবো এটা চেষ্টা করার কখনো দরকার নাই। কারণ তুমি মনে করো যে এই চেষ্টা করতে গিয়ে উপর গিয়ে পড়ে গেলাম, মনে করো সামনের যে দুই তিনটা দাঁত আছে পরে ভেঙে গেল, এটা খুবই ডেঞ্জারাস, এটা করতে যায় না। আচ্ছা, আমাদের এই বিষয়টা আসলে মনে হয় বুঝাতে পারছি। এরপর আমাদের এখানে ছোট্ট একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা একটু দেখি তোমরা। এটা এই যে ম্যাথটা আছে, এটা কিন্তু বাস্তব জীবনেই অনেক যে কাজ করতো সেখান থেকে এটা কিছুটা বুঝতে পারবা। এখানে তো কি বলছে, যে ধরা যাক তুমি যে সম্পূর্ণ ঘর্ষণহীন একটি সমতলে দাঁড়িয়ে আছো। তোমার মানে একটা বলছে কি, যে তুমি যেখানে দাঁড়ায় আছো সেখানে কোনো ঘর্ষণ নাই, মানে একদম মসৃণ একদম। তোমার ওজন আছে কত, 50 কেজি, এবং তোমার সামনে একটি 100 কেজি ভরের পাথর। তুমি ঠিক করলে ওই পাথরটিকে খুব দ্রুত 50 নিউটন বল দিয়ে ধাক্কা দিয়ে এক মাথা থেকে অন্য মাথা নিয়ে যাবে। তারা বলছে 10 সেকেন্ড পরে পাথরটির বেগ কত হবে সেটা আমাদের বের করতে বলছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে বলে দিছে যে মসৃণ আমাদের যে তলটা, তুমি যেখানে দাঁড়ায় আছো সেখানে কিন্তু মসৃণ। তো আমাদের এমনিতেই যদি বাস্তব জীবনে দেখি, যে কোনো একটা বস্তুকে যখন আমরা ঠেলি, তখন আসলে বস্তুটাও আমাদের ঠেলে, কিন্তু আমরা পিছনের দিকে চলে যায় না। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যে আহ, তলটা থাকে, সেই তলটা কিন্তু মসৃণ থাকে না, সেখানে আমাদের ঘর্ষণ বল উৎপন্ন হয়। অর্থাৎ এখন যদি আমি বলি, এই যে তুমি এই বলটাকে, এই বস্তুটাকে এদিকে বল প্রয়োগ করতেছো, সেটা হচ্ছে কত, 100 নিউটন। তাহলে কি হবে, এই বস্তুটাও তোমাকে ঠিক 100 নিউটন বলে পিছনের দিকে ঠেকবে। 100 নিউটন বলে কি তোমাকে পিছনের দিকে ঠেলে দিবে। তো তুমি এমনি বাস্তব জীবনে কিন্তু দেখতে পাবা যে আসলে তুমি মনে করো এই যে বলটা প্রয়োগ করে সেটা তুমি দেখতে পাবা না, আসলে তুমি পিছনের দিকে কি কোনো একটা বল অনুভূত করো না। কেন? কারণ এখানে তোমার হচ্ছে ঘর্ষণ বল উৎপন্ন হয়। এই ঘর্ষণ বলে তোমার হচ্ছে 100 নিউটন। যখন এই ঘর্ষণ বল আর এই বলটা বিপরীত দিকে, এটা পরস্পর প্রশমিত হয়ে যায়। এর জন্য আসলে তুমি বুঝতে পারো না যে তুমি যে বস্তুটাকে আঘাত করতেছো সেটাও তোমাকে বলটা পিছনের দিকে আঘাত করতেছে।
যদি এখানে তোমার ঘর্ষণ বলটা কাজ না করতো তখন আসলে তুমি এই বলটা অনুভব করতে পারতো, তখন দেখতে যে তুমি যে নিউটন বলে আঘাত করতেছো ঠিক বিপরীত দিকে তোমাকে একটা বল প্রয়োগ করা হচ্ছে। তো এখন আমাদের বের করতে হবে কি যে 10 সেকেন্ড পরে পাথরটির বেগ কত হবে। তো এখানে একটা বিষয় দেখতে হবে যে তুমি যে বলটা প্রয়োগ করতেছো এর সামনের দিকে একটা ত্বরণ সৃষ্টি করবে। এই বলটা যে তোমার দিকে একটা ত্বরণ দিচ্ছে, তুমি কি পিছনের দিকে একটা মানে যে বল দিচ্ছে সেই বলের দরুন পিছনের দিকে একটা ত্বরণ উৎপন্ন হবে। আর এই যে তোমার যদি ত্বরণটা নির্ণয় করতে চাই তাহলে এ ইজ ইকুয়াল টু হবে কি এফ ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে হচ্ছে এফ এর মান হচ্ছে 100, আর তোমার ভর হচ্ছে কত কেজি, তোমার ভর হচ্ছে 50 কেজি। এখানে যদি 50 বসাই তাহলে পাবো হচ্ছে 2। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি ত্বরণে কি পিছনের দিকে চলে যাবে। আর এটা যদি আমি দেখি যে এটা সামনের দিকে কিভাবে আগাবে, তাহলে এটা হলো ত্বরণ বের করতে পারবো এফ ডিভাইডেড বাই এম। তাহলে এফ এর মান হচ্ছে 100 আর হচ্ছে এম এর মান হচ্ছে 100 কেজি। তাহলে এখানে বসালে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখান থেকে যে তুমি ত্বরণটা পাবা বস্তুটা সামনের দিকে চলে যাবে কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর তুমি পিছনের দিকে চলে যাবা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ তুমি একে আস্তে ঠেলবা অত তুমি কি পিছনের দিকে চলে যাবা। তো তুমি এই জিনিসগুলো আসলে অনেক সময় এটা বাস্তব জীবনের সাথে তুলনা করতে পারবা, যে দেখবে অনেক বড় কোনো বস্তুকে যদি তুমি ঠেলো দেখবে যে তোমার পা পিছলায় পিছনের দিকে চলে যায়। তো এটা কিসের জন্য চলে যায়, কারণ হচ্ছে যে এই বস্তুটা আছে, বস্তুটা তোমাকে কি একটা বল প্রয়োগ করে, এই বলটার দরুন তুমি কি পিছনের দিকে চলে যাও। তাহলে দেখো এখানে উত্তরটা দেওয়া আছে এখানে। আচ্ছা আমি এখানে একটু ভুল করছি, সেটা হচ্ছে বলের মানটা তো আমাদের এখানে দেওয়া ছিল হচ্ছে তো 50 নিউটন, আমি এখানে 100 নিউটন বসাইছি। এখানে 100 নিউটন হবে না, এখানে 50 নিউটন হবে। দেখো এখানে দেওয়া আছে কত 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে হচ্ছে কি 50 নিউটন, তাহলে এখানে আমাদের দিতে হবে 50 নিউটন। তাহলে এখানে 2 সেকেন্ড হবে না, 50 আর 50 কেটে গেলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে তোমার যে ত্বরণটা সেটা পাবো হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই যে বস্তুটার যে ত্বরণটা পাবো সেটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের তাই করে দেওয়া আছে। এখান থেকে দেখো এই যে বস্তুটার যে ত্বরণ সেটা পাইছে 0.5, মানে আমি এখানে হাফ লিখলাম তো, আচ্ছা হাফ 0.5। আচ্ছা দেখো এখানে অ্যান্সারটা করে দেওয়া আছে যে তুমি যখন পাথরটিকে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দেবে, পাথরটিও কিন্তু নিউটনের তৃতীয় সূত্র অনুসারে বা অনুযায়ী তোমাকে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দেবে। পাথরটার ত্বরণ যদি নির্ণয় করি তাহলে এটা পেলাম 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি আমরা ত্বরণ মানে তোমার যে ত্বরণটা সেটা নির্ণয় করি তাহলে সেটা কি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে বলতে যে কাজেই তুমি এবং পাথর দুটি দুই দিকে সরে যাবে, পাথরটা কি সামনের দিকে চলে যাবে এবং তুমি কি পিছনের দিকে চলে যাবে। পাথরটিকে ধাক্কা দিয়ে এক মাথা থেকে অন্য মাথায় তুমি নিয়ে যেতে পারবে না, কারণ পাথর আর তোমার ভিতরে একটা দূরত্ব তৈরি হবে। তো তো এখানে দেখো ত্বরণ সৃষ্টি হওয়ার জন্য তোমার মধ্যবর্তী একটা ডিস্টেন্স সৃষ্টি হয়ে গেছে। তো এখন থেকে তুমি কি আরো ওই বল প্রয়োগ করতে পারবা, মানে তোমার হাত তো পিছনে চলে আসছে, তুমি আর পাথরটাকে হাতেই পাচ্ছ না। এর জন্য এখান থেকে তুমি আর কোনো বল প্রয়োগ করতে পারবে না। কাজেই টানা 10 সেকেন্ড পাথরটিকে ধাক্কা দেওয়া সম্ভব না। তবে পাথরটা নড়তে শুরু করার পর ঘর্ষণহীন তলে নিজেই সরে অন্য প্রান্তে চলে যাবে, তুমি সেরকম উল্টো দিকে পৌঁছাবে আরো আগে। তার মানে এখানে যে বিষয়টা বলছে যে আসলে আমরা 10 সেকেন্ড যে বল প্রয়োগ করবো সেই সুযোগটা পাবো না। আমরা যখন প্রথমেই বলটা প্রয়োগ করবো সেখানে মধ্যবর্তী একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমাদের তলটা ঘর্ষণহীন এর জন্য আমাদের যে বস্তুটা সেটা ঘুরতে ঘুরতে সামনের দিকে চলে যাবে, এবং তোমার যে বেগটা এই পাথরের বেগের আগেই তুমি কি অন্য পাশে আরো দ্রুত চলে যাবে। এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে দেখো। আচ্ছা এখানে দেখো আরেকটা জিনিস দেওয়া আছে যে ধরা যাক তুমি 2 সেকেন্ড পাথরটাকে ধাক্কা দিয়ে দিতে পেরেছো, তখন কি হবে। অর্থাৎ যদি 2 সেকেন্ড পর্যন্ত ধাক্কা দাও তখন কি হবে, তখন আমাদের বেগটা হবে ইউ প্লাস এটি, তাহলে ইউ এর মানটা 0, এখান থেকে আমরা বেগটা পেলাম 1 মিটার পার সেকেন্ড। তারপর এখানেও একই রকম হিসেবে যে তোমার যে বেগটা সেটা হবে তত 2 মিটার পার সেকেন্ড। তার মানে তোমার বস্তুটা যেটা ছিল যদি আমরা 2 সেকেন্ড বল প্রয়োগ করি এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড আকারের দিকে চলে যাবে, আর তুমি পিছনের দিকে কি 2 মিটার পার সেকেন্ড আকারে পিছনের দিকে চলে যাবে। তো সিম্পল একটা বিষয়। আচ্ছা এখন আমরা লাস্ট টপিক পড়বো যে ঘর্ষণ বল অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা ফ্রিকশন ফোর্স পড়ার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, সেটা হচ্ছে যে আমাদের পেইড কোর্সে ভর্তি চলতেছে, সেখানে ফিজিক্স এর কোর্স শুরু হচ্ছে এবং ম্যাথের। তো তোমরা যদি শুধুমাত্র ফিজিক্স পড়তে যাও তাহলে হচ্ছে যে 1200 টাকা, আর যদি শুধুমাত্র ম্যাথ পড়তে যাও তাহলে 1200 টাকা। আর যদি দুইটাই পড়তে চাও তাহলে হচ্ছে মাত্র 2000 টাকা, অর্থাৎ 2000 টাকায় ফিজিক্স এবং ম্যাথ বই পুরোটাই শেষ করতে পারো। তো যারা যারা পড়তে চাও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা এখনই যোগাযোগ করতে পারো অথবা ডিরেক্টলি কলও দিতে পারো। আচ্ছা আমাদের ঘর্ষণ বলে ফেরা যাক। তো ঘর্ষণ বলটা আসলে কি, যে আমরা যখন আহ কোন একটা বস্তুকে বল প্রয়োগ করবো সেই বলের বিপরীত দিকে আরেকটা বল কাজ করে। অর্থাৎ আমরা যেদিকে বল প্রয়োগ করবো তার বিপরীত দিকে আরেকটা বল প্রডিউস হয়, সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। তো এখানে একটা বস্তু দেওয়া আছে, তুমি চাচ্ছ যে এই বস্তুটাকে তুমি এই মনে করো একটা টেবিল আছে, টেবিল থেকে টেবিলের হয় এদিকে নিয়ে যাবা, নিচের দিকে নিয়ে যাবা, আর না হয় এদিকে নিয়ে যাবা। তো তুমি কি করলা, এদিক দিয়ে একটা বল প্রয়োগ করতেছো, এর পরিমাণ বল প্রয়োগ করতেছো, এখান থেকে অটোমেটিক্যালি একটা
তোমার প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে। এই যে প্রতিক্রিয়া বলটা উৎপন্ন হলো, এটাকেই বলা হচ্ছে ঘর্ষণ বল। তো তুমি এখন ভাবতে পারো তাহলে এই বস্তুটাকে আমি এদিকে নিয়ে আসবো না, আমি বস্তুটাকে এদিকে নিয়ে যাবো। এর জন্য কি করলা, এর জন্য এদিক থেকে এখন বল প্রয়োগ করলা। তো দেখা যাবে এই বলটা আর এদিকে কাজ করতেছে না, এই বলটা হচ্ছে এদিক থেকে এদিকে কাজ করতেছে। অর্থাৎ তুমি বল যেদিকে প্রয়োগ করবা, তোমার ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে কাজ করবে। তুমি যদি একদিক বরাবর ঠেলে নিয়ে যেতে চাও, আর তোমার ঘর্ষণ বলটা চাবে যে তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেই বলটা তোমার কাজ না করে সে বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করবে। তো ঘর্ষণ বলটা সবসময় আমরা যেদিকে বল প্রয়োগ করবো তার বিপরীত দিকে কাজ করবে। তারপরে এখানে দেখো বলছে যে কাঠের টুকরার উপর যদি খানিকটা ওজন বসিয়ে দেই, দেখা যাবে ঘর্ষণ বল আরো বেড়ে গেছে, যদিও ওজন এবং ঘর্ষণ বল পরস্পরের উপর লম্ব। এখানে বলছে যদি আমি এখানে একটা ওজন চাপায় দেই, তাহলে কি আমাদের ঘর্ষণ বলটা কি আরো বৃদ্ধি পাবে। তো এখন একটা জিনিস কোশ্চেন আসতেই পারে যে আসলে ঘর্ষণ বলটা হয় কি হবে। তো আমাদের যে বস্তু আছে, আমরা বস্তু চোখে যখন দেখবো সে আসলে দেখবো যে বস্তুটা মসৃণ আছে, এবং যে টেবিলটা আছে টেবিলটা হচ্ছে মসৃণ আছে। কিন্তু আমরা যখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবো, তখন আসলে দেখতে পাবো এটা মসৃণ না, এখানে আমাদের খাঁজকাটা খাঁজকাটা আছে। এই যখন কোন একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে চলে, এই খাঁজকাটা গুলো কি হয়, একটার ভিতর আরেকটা ঢুকে যায়। যখন একটার ভিতর আরেকটা ঢুকে যায়, তখন সেখানে আমাদের যে বলের বিপরীতে একটা বল উৎপন্ন হয়, সেটাকে আমরা বলতেছি ঘর্ষণ বল। তো এখানে আসলে খাঁজকাটা ভাবটা যত বেশি হবে, আমাদের ঘর্ষণ বলটা তত বেশি হবে। আর এটা যদি আমাদের কম হয়, তাহলে ঘর্ষণ বলটা আমাদের তত কম হবে। তারপর এখানে ঘর্ষণ বলের প্রকারভেদ আছে। দেখো ঘর্ষণ বল হচ্ছে তিন প্রকার, এখানে তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আর একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। তো স্থিতি ঘর্ষণ কাকে বলে, যে দুটি বস্তু যখন একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে, সেটি হচ্ছে স্থিতি ঘর্ষণ। অর্থাৎ তুমি মনে করো যে এটা ভূমি আছে, ভূমির উপরে তুমি দাঁড়ায় আছো, তোমার এখানে দাঁড়ায় আছো, তুমিও স্থির আছো ভূমিটার সাপেক্ষে, এর জন্য তোমার এখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটাকে বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তো এখানে তুমি যে যদি এখন চলতে চাও, তাহলে কি যে ঘর্ষণ বলটা আছে, ঘর্ষণ বলটা তুমি যেদিকে চলতে চাও তার বিপরীত দিকে কাজ করবে। আচ্ছা দেখো এখানে একটা সূত্র দেওয়া আছে, তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে এফ এস ইকুয়াল টু মিউ এস ইন্টু এন। আচ্ছা আমরা যখন চলতে শুরু করবো, তখন আমাদের কি বিপরীত দিকে যে বলটা কাজ করবে, সেই বলটা যদি আমি নির্ণয় করতে চাই, সেই মান সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে এফ এস ইকুয়াল টু মিউ এস ইন্টু এন। তাহলে এফ এস টা কি, এফ এস হচ্ছে আমাদের যে ঘর্ষণ বলটা কাজ করবে, স্থিতি ঘর্ষণ সেইটা। আর এই মিউ এস হচ্ছে যে স্থিতি ঘর্ষণ সহগ, এটা তোমার হচ্ছে যে তোমার যে ভূমিটা থাকবে সেটার উপর নির্ভর করবে। তো পরীক্ষায় এটা খুবই ইম্পর্টেন্ট। তো পরীক্ষা দেখবে যে এটার মান দিয়ে দেওয়া থাকবে। আর যদি দিয়ে দেওয়া না থাকে, তাহলে কি তোমাকে হয়তো বা ওইটাই নির্ণয় করতে বলতে পারে, যে ঘর্ষণ বলের মান দিয়ে দিল, তারপরে যে এন এর মান দিয়ে দিল, তাহলে যে তোমার এখান থেকে মিউ এস এর মানটা নির্ণয় করতে দিতে পারে। তো এখন আসে এই এনটা কি। এনটা হচ্ছে যে এই যে তোমার তলটা আছে, তো এই যে তোমার ওজন আছে, ওজন কি সবসময় নিচের দিকে কাজ করতেছে, তাহলে এমজি তোমার নিচের দিকে। তো এই যে ওজনটা নিচের দিকে কাজ করতেছে, ক্রিয়া বল, এর বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল উৎপন্ন হয়। এই প্রতিক্রিয়া বলকে হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। মানে যে তল থাকবে সেই তলের লম্ব দিকে একটা প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে, সেটাকে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে, সেই এনটা আছে এটা। তো আমরা এখানে এই সূত্র থেকে যদি দেখি, আমাদের ওজনটা নিচের দিকে, আর হচ্ছে আহ, যে প্রতিক্রিয়া বলটা সেটা উপরের দিকে। এখান থেকে আমরা লিখতে পারবো এন ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইজি। কারণ এই সূত্রটা আমি এভাবে লিখতে পারবো যে এফ এস ইজ ইকুয়াল টু মিউ এস এম। এখান থেকে তুমি যে বস্তুটার ফলন নির্ণয় করতে পারবা, যদি হচ্ছে যে মিউ এস এর মান এবং তোমার এফ এস এর মান দিয়ে দেওয়া থাকে, অথবা তোমার এন এর মান দিয়ে দেওয়া থাকবে না, তখন তোমার এন এর মানটা এম জি এর সাথে বের করা লাগবে। বের করে এখানে বসে তোমার এখান থেকে মিউ এস অথবা এফ এস এর মানটা বের করতে হতে পারে। তো আশা করি এগুলো বুঝতে পারছো। তো যখন আমরা ম্যাথ পড়াবো, অর্থাৎ গাণিতিক হিসাব করবো, তখন আরো ভালো মতো বুঝতে পারবো। এরপর আসো যে আমাদের গতীয় ঘর্ষণ। তো গতি ঘর্ষণ কাকে বলে, যে একটি বস্তু সাপেক্ষে অন্য একটা বস্তু যখন চলমান হয়, তখন যে ঘর্ষণ বল উৎপন্ন হয়, সেটাই হচ্ছে আমাদের গতি ঘর্ষণ। সাইকেলের ব্রেক চেপে ধরলে এটি সাইকেলের চাকাকে চেপে ধরে এবং চূড়ান্ত চাকাকে গতি ঘর্ষণের কারণে থামিয়ে দেয়। অর্থাৎ কোন একটা জিনিস চলতেছে, অর্থাৎ সাইকেলের চাকাটা তোমার চলতেছে, হ্যাঁ। তো যখন চলতেছে, তখন যখন ব্রেক চাপায়, তখন আমাদের কি ব্রেক, এই বস্তুটা এদিকে চলতেছিল, তো ব্রেক চাপার ফলে এখানে বস্তুটা থেমে যায়। কেন থেমে যায়, কারণ এর বিপরীত দিকে আমাদের একটা বল প্রয়োগ করে, সেই বলটাই হচ্ছে আমাদের গতি ঘর্ষণ সহগ, বা মানে গতি ঘর্ষণ। আর এই যে মিউ কে যেটা, সেটা হচ্ছে গতি ঘর্ষণ সহগ। তাহলে এখানকার সূত্রটা ওই একই। তাহলে আগেরটা ছিল কি, এফ এস ছিল, কারণ এখানে স্ট্যাটিক ফোর্স মানে স্থিতি ঘর্ষণ। আর এখানে হচ্ছে গতি ঘর্ষণ, কাইনেটিক ফ্রিকশন, এর জন্য এখানে কি এফ কে দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর জিনিসগুলো একই, এফ কে হচ্ছে আমাদের গতি ঘর্ষণ, তারপরে মিউ কে হচ্ছে আমাদের ঘর্ষণ সহগ, আর এন হচ্ছে আমাদের নর্মাল ফোর্স, অর্থাৎ প্রতিক্রিয়া বল যেটা উৎপন্ন হবে সেটা। তারপর আসলে কি, যে আমাদের লাস্ট টপিক একদম, যে আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। একটি তলের উপর অন্য একটি বস্তু গড়িয়ে গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে, তখন সেটাকে আবর্ত ঘর্ষণ বলে। অর্থাৎ কোন একটা বস্তু যদি কি ঘুরতে ঘুরতে চলে,
সেটাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ। সবগুলো ঘর্ষণ বলের মধ্যে সবচেয়ে ছোট যে ঘর্ষণ বলটা সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। সবসময় সকল যানবাহনের মাঝে চাকা লাগিয়ে দেয়। চাকা লাগানো সুটকেস খুব সহজে টেনে নেওয়া যায়। যদি এর চাকা না থাকতো তাহলে মেঝের উপর দিয়ে টেনে নিতে অনেক বেগ পেতে হতো। তার মানে আমাদের যে যখন কোনো একটা বস্তু গড়িয়ে গড়িয়ে চলে তখন আমাদের যে ঘর্ষণ বলটা উৎপন্ন হয় সেটা খুবই কম। এর জন্য ঘর্ষণ বলের বিরুদ্ধে আমাদের খুব বেশি একটা কাজ করতে হয় না। তাহলে ইজিলি আমি কি কোনো একটা বস্তুকে টেনে নিয়ে যেতে পারি। যদি সেই ঘর্ষণ বলটা আমরা প্রোভাইড করতে না পারি, অর্থাৎ এখানে যদি আমরা চাকা না লাগাই তাহলে সেটাকে টেনে নিয়ে যাইতে সেখানে আমাদের ওই যে একটু আগে যেটা বললাম যে গতি ঘর্ষণ, তো গতি ঘর্ষণ কাজ করতো। তো গতি ঘর্ষণের বিরুদ্ধে আমাদের বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হতো। কিন্তু আমাদের আবর্ত বলের সময় অতটা বল প্রয়োগ করতে হয় না। এর জন্য আমি কি ইজিলি জিনিসটা নিয়ে যেতে পারি। এর জন্য দেখবে যে সকল গাড়ি, তারপর হচ্ছে যে যখন ভারী কোনো বস্তু নিয়ে যেতে হয় সেখানে নিচে আমরা চাকা ফিট করে দেই। এরপরে এখানে ছোট ছোট যে বিষয়গুলো দেওয়া আছে এখানে আসলে বোঝানোর তেমন কোনো কিছু নাই। তোমরা এখানে এমনিতে যদি পড়ো তাহলেই বুঝতে পারবা। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তাহলে সেই বিষয়টা নিয়ে আমি নতুন করে ভিডিও করার চেষ্টা করব। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে, অধ্যায়টা ভালো মতো শেষ করতে পারছি। তো পুরো অধ্যায় মিলে যদি কোনো সমস্যা থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা অধ্যায়ে। আর এই অধ্যায়ের গাণিতিক ক্লাস আসতে পারে, তো সেই ক্লাসের অপেক্ষা থাকে রইলো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।